আমার মনে আছে ওকের ভিডিওটা দেখার কথা। সিরিজ সেনেবেলার প্রথম ব্রেকআউট ট্র্যাক 2024 সালের সেই ব্রেকআউট মিক্সটেপ যা ছিল জেইচির প্রথম সম্পূর্ণ স্বাধীন ঘোষণা, এবং জানিয়ে দিয়েছিল যে তিনি নিজের কক্ষপথে প্রবেশ করতে চলেছেন। প্রায় ঘুমন্ত অবস্থায় আমি আমার কম্পিউটার খুলি এবং ছুটে যাই বিলবোর্ডে। পরবর্তী সপ্তাহের ট্র্যাকিং পূর্বাভাস বিশ্লেষণ করার জন্য চেষ্টা করছিলাম আমি। এবং ব্যক্তিগতভাবে আমার কাছে জেইচি যেখানে নিউ ইয়র্ক সেখানেই, এবং নিউ ইয়র্ক তাকে স্বাভাবিকভাবেই মানায়, যদিও সেখানকার যানজট ভয়ঙ্করভাবে বিশ্বাসঘাতক। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী তিনি বেশ কয়েক বছর ধরে এখানে রয়েছেন, এবং তিনি একজন মানুষ যিনি স্বাচ্ছন্দ্যে শহরের মধ্যে ঘোরাফেরা করছেন। তার দৃশ্যমানতা নিজেই এক মহাকর্ষীয় ক্ষেত্রে পরিণত হয়েছে, এবং পপ স্টার অ্যাডিসন রে রয়েছেন তার কমেন্টে, তার ফিডে রয়েছেন ক্লাইম্যাক্স বুক স্টোরের সেলফি, এবং সম্ভবত সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে গিয়ে নাওমি ক্যাম্পও তার সঙ্গে একই মঞ্চে হাঁটতে রাজি হয়েছেন। কিন্তু নিউ ইয়র্ক এর আগে ছিল মায়ামি, ম্যাগাজিন এর আগে ছিল র্যাপ জুটি সেরি গার্লস এর অর্ধেক হয়ে ওঠার আগে ছিল ইট গার্ল, মর্যাদা পাওয়ার আগে ছিল একটা অন্য অধ্যায়। এবং এই নতুন সাউন্ড আসার আগে এবং জৌচির সঙ্গে তার 2024 সালের ওয়ালটার ইগো কেচনাদার রিম্যাক্সের জন্য গ্র্যামি মনোনয়নের আগে হ্যারো সিটি এবং লিবার্টি সিটি, এই জায়গাগুলোতেই জেইচি, যার জন্মনাম জাভাভিয়া জনসন, 18 ভাই বোনের একজন হিসেবে বড় হয়ে উঠেছেন। তার শৈশব সম্পর্কে আমি পড়েছি আইজি এবং পেপার ম্যাগাজিনে। সেই শৈশব কেটেছে মূলত তার বাবার সঙ্গে, যখন তার মা দীর্ঘ সময় ধরে কারাগারে আসা যাওয়ার মধ্যে ছিলেন, এবং পরে কিশোরী বয়সে তিনি বেশ কয়েকবার ঘর ছেড়ে পালাতেন এবং নিজের পথ তিনি নিজেই খুঁজে বাড়ি ফিরে আসতেন বটে। এই ব্যাপারটা খানিকটা নিজের স্রোতে ভেসে চলার মতো। জেইচি একই সঙ্গে শিখেছিলেন যে ভাষার ব্যবহার একই সঙ্গে বর্ম এবং দিক নির্দেশক দুই হতে পারে। তাৎক্ষণিক বুদ্ধি ছিল টিকে থাকার একমাত্র সহজ উপায়, যেখানে পারফরমেন্স এবং উপস্থিতি পুরস্কৃত হতো। সেখানে তার ধারালো জিহ্বা ছিল মূল মুদ্রা। নিউ ইয়র্কে এটাই তার মধ্যে গেঁথে দিয়েছিল এক দুর্দমনীয় স্বাধীনচেতা মনোভাব হিসেবে। ওয়ান্ডারল্যান্ডের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এই কথাটাকে আপন করে নিয়েছিলেন যে তুমি যা হতে চাও তাই হতে পারো, মানুষকে স্বস্তি দেওয়ার জন্য তোমার একই রকম থাকার কোনো দরকার নেই। এবং তিনি আরও বলেছিলেন যে এখন সেই শিকারের কাছাকাছি থেকে বন্ধুদের খোঁজ খবর রেখে এবং যে শহর তাকে গড়ে তুলেছে সেই শহরকে শুধু তার গর্বের কেন্দ্রে রেখে তিনি তার মতো এগিয়ে চলেছেন। তার মতে আমি শুধু আমার মতো মেয়েদের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করতেই চাই না, আমার পরে যারা আছে তাদের জন্য একটা বড় উদাহরণ রেখে যেতে চাই। 2017 সালে ফিরে গেলে সিটি গার্লস গঠিত হয়েছিল কোয়ালিটি কন্ট্রোল মিউজিক লেবেল এর অধীনে। মায়ামি বেস, স্ট্রিপ ক্লাব অ্যান্থাম এবং তার নিজেদের ধারালো রসবোধ থেকে রসদ নিয়ে তারা তাদের প্রথম দিকের গানগুলো তৈরি করেছিল, যাদের মধ্যে ছিল এফ দ্যাট গাই, নট ইউ মেইন এবং ওয়ার দ্য ব্যাগ অ্যাট। এবং এই গানগুলো ছড়িয়ে পড়েছিল মায়ামি জুড়ে এবং অত্যন্ত দ্রুতই। স্বাভাবিকভাবেই ড্রেক যখন তাদের এন্ড মাই ফিলিংসে ফিচার করলেন, তখন যে বৈশ্বিক মনোযোগ একদিন আসবে বলে তিনি প্রত্যাশা করছিলেন তা প্রত্যাশার চেয়েও আগে এসে পৌঁছেছিল তার কাছে, এবং তাদের সঙ্গীত হয়ে উঠেছিল গ্রীষ্মের সাউন্ড ট্র্যাক। এবং দ্বিতীয় অ্যালবাম গার্ল কাউড এর সঙ্গে অ্যাক্ট আপ হয়ে উঠেছিল একটা প্রজন্মান্তরীয় সঙ্গীত। কয়েক বছর পর তৃতীয় অ্যালবাম সেরি 1 লাখ এর মধ্যে তাদের গান থার্কুলেটর একটা ভাইরাল বিস্ফোরণ হয়ে ওঠে এবং টিকটকের দখল নিয়েছিল এই গানটা, এবং এই গানের সঙ্গে তৈরি হয়েছিল প্রায় 12 লক্ষেরও বেশি ভিডিও। এবং এর মধ্যে ছিল এই অ্যাপটির তৎকালীন সর্বাধিক অনুসৃত নির্মাতা চার্লি ডেমেলিওর ভিডিও। এবং সিটি গার্ল বেড়েছিল প্রায় সর্বত্র, গাড়ির স্টেরিওতে, ডাউনটাউনের ক্লাবে, প্রতিটা ব্যাগের ইনস্টাগ্রাম স্টোরির পটভূমিতে। এবং 2023 সালের মধ্যে এই জুটিটা কার্যত ভেঙে যায়, যেটা জায়গা করে দেয় জেইচির একক উত্থানের, এবং শুধুমাত্র একক সঙ্গীত শিল্পী হিসেবেই নয় বরং একজন নারী হিসেবেও। এবং এটা ছিল একটা সৌম্য পরিস্থিতি, কারণ তিনি জানিয়েছেন যে গ্রুপে থাকতে আমি ভালোবাসতাম, কিন্তু আমার 30-এর কোঠায় একক শিল্পী হয়ে থাকতে আমার সত্যিই ভালো লাগে। এবং এটা তাকে খানিকটা ডানা মেলার সুযোগ দিয়েছে এবং সীমারেখা ছেড়ে বেড়ে ওঠার একটা রাস্তা দেখিয়েছে, এবং জেইচি যে আসলে কে সেই পরিচয় নিজেকে নতুন করে তুলে ধরার একটা সুযোগও দিয়েছে বটে। এবং এই কিছুটা আকস্মিক সুযোগ নিয়ে তিনি নতুন মনোযোগ সহ ফিরে আসেন এবং দ্রুত তৈরি করেন সিটি সেনেবেলা। এটা এমন একটা প্রজেক্ট যেটা কেবল তাকে নতুন করে পরিচিতই করায়নি, বরং ছাপিয়ে গেছে তাদের আগের কাজকেও। তার ফ্লো আরও তীব্রতর হয়ে উঠেছে এবং তার কলম আরও উষ্ণ রক্তের। এবং ফিরে তাকিয়ে তিনি বলেন যে গীতিলিপি নিয়ে তিনি বরাবরই ক্ষিপ্র, এবং ছোট্ট মেয়ে হিসেবে তিনি যখন গান লিখতেন তিনি নিজে দাবি করেছেন যে তার মধ্যে সবসময় একটা সেই ব্যাপার ছিল। এবং তার কথায় তুমি যদি ফেসবুক বা টুইটারে একটা তর্ক চালাতে পারো, তুমি সম্ভবত একটা ভালো র্যাপার হতে পারো। এই কথাটা তিনি আমাদেরকে হাসতে হাসতে জানিয়েছিলেন একটা সাক্ষাৎকারে। এবং তার পাশাপাশি তিনি বলেন যে আমি জানতাম যে ছোটবেলা থেকেই আমার শব্দ সাজাতে বেশ ভালো লাগে এবং এই ব্যাপারে আমি বেশ পারদর্শী।
এবং অনলাইনে তর্ক করার সময় এই ব্যাপারটা ভালোভাবে বোঝা যেত এবং আমি মনে মনে ভাবতাম যে ইউ এইট দ্যাট জেইসি। এবং সত্যি কথা বলতে কিছু কিছু সেরা গীতিকার আমাদের কমেন্ট সেকশনেই জন্ম নেন। সেরি সেনারওয়ালা যদি তাকে তার প্রজন্মের সবচেয়ে চুম্বকীয় নতুন নারী র্যাপারদের মধ্যে একজন হিসেবে প্রতিষ্ঠিত করে থাকে, তবে তার আসন্ন অভিষেক অ্যালবাম, যেটার নাম এখন আমাদের অজানা, সেটা মনে হচ্ছে আরো ধারালো কিছুর একটা আগমন বার্তা। কারণ কমপ্লেক্স এর একটা সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে তার পরবর্তী অ্যালবাম 17ই এপ্রিল মুক্তি পাওয়ার কথা এবং সেই সূত্রের নাম ছিল সত্যি একটা সেই ধরনের সঙ্গীতের দিকে যাওয়ার রাস্তা, সেই ধরনের সঙ্গীতের দিকে একটা উত্তরণ, যেটা তৈরি করা হয়েছে এই ক্লাব এর জন্য। দ্রুতগতির গান এটা, যেটা শুনে স্থির হয়ে থাকা যায় না। এবং এর সূচনা জাঙ্গো সেরি স্টুডিওজে নিউ ইয়র্ক ভিত্তিক প্রযোজক বার্ক ব্যারল এর সঙ্গে, যে নিছাকের নামে বেশি পরিচিত, যার তাল ঝুঁকে পড়তো গভীর রাত আর ইন্ডাস্ট্রিয়াল ধাঁচের দিকে। এবং যতক্ষণ না সাউন্ডসি হয়ে উঠল নিঃসন্দেহে তার নিজের, জেইসি তাতে স্তরে স্তরে যোগ করতে থাকেন তার মায়ামি বেস এর সহজাত প্রবৃত্তি। এবং তিনি জানিয়েছেন আমাদেরকে যে সবকিছুই চলছে খুব ভালোভাবে, সবকিছুই ভীষণ প্রাণোচ্ছল। এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে গানের কথা না জানলেও তিনি যখন এই গানটা বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করবেন, আমরা সবাই আমাদের শরীর দোলাবো। এবং নিউ ইয়র্ক ইতিমধ্যেই সাড়া দিয়েছে বিপুলভাবে। অ্যালবামের প্রথম সিঙ্গল গার্লস গোয়ান ওয়াইল্ড উদযাপন করতে তিনি পারফর্ম করেছিলেন ব্রুকলিনে, যেখানে সমর্থন জুগিয়েছেন ফ্যাশন ডিজাইনার টেপলার ক্লেমেন্স, ডিজে শাশুয়া দেলোসা, এনকে, ক্যারি স্ট্যাক্স, কেইথ দ্য ব্ল্যাক এঞ্জেল এবং চিকেন। এবং তার পাশাপাশি এক্সপেরিমেন্টাল রেগেটন শিল্পী অর্কা এবং প্রেটিজা স্টার। এবং অ্যালবামের প্রতিটা খুঁটিনাটির সঙ্গেই তিনি গভীরভাবে জড়িত এবং তার কথায় আমার প্রযোজকের কৃতিত্ব পাওয়া শুরু করার কথা এই মুহূর্তে। কারণ ওই স্টুডিওতে আমি যখন প্রযোজনার অনেকটা কাজ করি, তখন এই গানটাকে দাঁড় করানোর চেষ্টা করেছিলাম আমরা সবাই মিলে, কিন্তু ওরা আমাকে অনেক কৃতিত্ব দিচ্ছে না। এবং এই অধ্যায় তিনি ব্যাখ্যা করেন হতে চলেছে ভবিষ্যতের স্বাধীনতার, এবং তিনি দ্বিতীয়বার না ভেবে মুক্তভাবে সঙ্গীত প্রকাশ করার কথা ভাবছেন এবং নতুন কিছু করার চেষ্টা করছেন এবং আরো খোলামেলাভাবে গান তৈরি করার চেষ্টা করছেন। এবং যে ব্যাপারটা তাকে আলাদা করে সেটা হচ্ছে গিয়ে তার 360 ডিগ্রি দৃষ্টিভঙ্গি। তার কাছে রসবোধ রয়েছে, দৃশ্যভাবনা রয়েছে এবং একটা নতুন সাউন্ড রয়েছে। সঙ্গীত সৃষ্টিতে তার সবচেয়ে প্রিয় বিষয় হলো নিজের কাজের দায়িত্বভার গ্রহণ করা এবং তার সঙ্গীত নিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে তিনি হাতে কলমে কাজ করেন। এমনকি চূড়ান্ত কথাটাও তিনিই হয়তো বলেন, কারণ প্রযোজনা থেকে স্টাইলিং সমস্ত ক্ষেত্রেই তার কথার উপরে কোনো কাজ হয় না। এবং তার ব্যক্তিগত জীবনের কথায় তার আত্মবিশ্বাসকে শানিত করেছিল উজি বার্ট, যিনি তার প্রেমিক, তার নিজের কথায় তার হবু বর। এবং এক পরামর্শদাতা এবং সমালোচক হিসেবে তাকে পেয়ে তিনি বেশ কৃতজ্ঞ। এবং লিটল উজি বার্ট জেইসির সঙ্গে ছেলেখেলা করে না, সবকিছু ভালো হচ্ছে, লিটল উজি বার্ট এই কথাটা কখনো জেইসিকে বলেননি। এবং তিনি সিংহ রাশি এবং জেইসি তার সাহায্য করার ক্ষেত্রে এই কথাটা উল্লেখ করেছেন যে লিটল উজি বার্ট যেন তার সাইকেলের ট্রেনিং বোর্স খুলে নিয়েছেন। যদিও বা জেইসিকে তিনি প্রথমে সাহায্য করেছিলেন এবং ঠেলে ঠেলে একটুখানি এগিয়ে দিচ্ছিলেন ফ্যাশন দুনিয়ার দিকে, এবং জেইসি খানিকটা ক্ষুব্ধ হয়েছিলেন এটাতে। এবং ততদিন পর্যন্ত লিটল উজি বার্ট তাকে স্টাইল করে দিত, কিন্তু এই পরিবর্তনই তাকে বাধ্য করেছিল নিজের ফ্যাশন প্রবৃত্তিকে সংজ্ঞায়িত করতে। আর এবং তোমার নতুন দিকটা আমার দারুণ লাগছে। এই ব্যাপারটা ভীষণ অর্থবহ হয়ে ওঠে যদি আমাদের জানা থাকে যে সঙ্গীতে সাফল্যের আগে তিনি অল্প সময়ের জন্য কলেজে ফ্যাশন মার্চেন্ডাইজিং এবং ডিজাইন নিয়ে পড়াশোনা করছিলেন এবং সেই পরিবর্তন তাকে ইন্ডাস্ট্রিকেও ভিন্ন চোখে দেখতে শিখিয়েছে। তিনি বলেছেন যে আমার মনে হয় যে নারী র্যাপারদের সবসময় যৌন আবেদনময়ী, আকর্ষণীয় এবং একতরফা যৌন বস্তুতে পরিণত হয়ে থাকতে হয়েছে এবং আজও ওরা চায় যে আমরা একটা নির্দিষ্ট রকম দেখতে হই, চুলের সাজ একরকম নির্দিষ্ট ধরনের হোক এবং যৌন আবেদন তৈরি করি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে। এই কারণে আমাদের মধ্যে বড্ড বেশিজন হয়ে গিয়েছি একই রকম, আর আমরা প্রায় সবাই এসেছি একই পৃথিবীর পটভূমি থেকে, কঠিন পরিস্থিতি, দারিদ্র্য ইত্যাদি ইত্যাদি। এবং আমার মনে হয় যে এটাই আমাদের একই বাক্সে বন্দি করে রেখেছে। নারী র্যাপার হিসেবে এই আদিরূপ দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছে আমাদের শিল্পে, লিটল কিম এর সঙ্গে এবং সাম্প্রতিক বছরগুলোতে নিকি মিনাজের সঙ্গে, মূলত কানিয়ে ওয়েস্ট এবং আরো এক ঝাঁক সঙ্গীত দিকপালের সঙ্গে তার মাস্টারভার্সের কল্যাণে। তবে তার ফ্যাশন প্রবৃত্তি এই গরিমার রেখাকে সম্পূর্ণ অস্বীকার করে। তিনি বলেছেন যে আমি শুধু নিজের মতোই থাকতে চেয়েছিলাম এবং একদিন আমার বন্ধুরা আমাকে বললো যে জেইসি তুই একটা ফ্যাশন গার্ল। আর তার এই মর্যাদা পাকাপোক্ত তখন হয় যখন তিনি সেরি সেনারওয়ালার শিল্পকর্মের জন্য পড়েন মার্টিন মার্জেলার 2009 সালের কাচের জুতো, যেটা খুঁজে এনেছিলেন ভিনটেজ সংগ্রাহক ইউরি কার্টার। এবং তিনি প্রথমে এই ব্যাপারটা পাওয়ার জন্য বীমা করার চেষ্টা করেছিলেন এবং চিত্রগ্রহণের 2 দিন আগে একটা লোক তাকে ফোন করে বলেছিল যে তাকে প্রায় $25,000 দিতে হবে এই জুতোটার জন্য এবং এটা বীমা করা যাবে না, কারণ কাচের জুতো বীমা করা যায় না। এবং তিনি ভেঙে পড়েছিলেন খানিকটা চিত্রগ্রহণের আগে,
কারণ তিনি জানতেন যে তিনি এই জুতো পরে হাঁটতে পারবেন না, সুতরাং তার কাছে এটা মূল্যবান ছিল না প্রাথমিকভাবে, কিন্তু সেই জুতো তিনি অবশ্যই শেষমেশ কিনে নিয়েছিলেন। পোস্টার গার্ল থেকে বিটস বাই ড্রে এবং মোবালোলার কোলাবোরেশন একাধিক ক্যাম্পেইনের পর আরও একটা বড় মুহূর্ত আসে তার জীবনে, যখন তিনি ডি স্কোয়ারের অনুষ্ঠানে জৌচির সঙ্গে অনুষ্ঠান করেন, যে গানের জন্য তিনি অর্জন করেছেন একটা গ্র্যামি মনোনয়ন। এবং তার কথায় রিহার্সালের আগে আমার হাতে ছিল মাত্র 24 ঘন্টা এবং তার পাশাপাশি আমি হাঁটতে চলেছিলাম নায়োমি ক্যাম্পবেলের সঙ্গে, এবং নায়োমি আমার চেয়ে অনেকটা বেশি লম্বা, এবং আমি ভাবলাম যে এটা কিভাবে সম্ভব হবে, একজন সত্যিকারের আইকনের সঙ্গে রানওয়েতে হাঁটা কিভাবে সম্ভব আমার পক্ষে। এবং আমি খুব ভালো করে জানি যে ওনার কাছে রানওয়ে পানীয় জলের মতন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আমি তখন কলাকুশলীদের জিজ্ঞাসা করছিলাম যে উনি কি আদৌ রাজি হয়েছেন, তোমরা সত্যিই নিশ্চিত? এবং ওরা তাকে জানায় যে হ্যাঁ, আমরা তোমাদের দুজনকেই চাই। এবং তার কণ্ঠে এখনো খানিকটা বিস্ময়ের স্বর মিশে রয়েছে, এবং এই প্রসঙ্গে তিনি বলেছেন যে ভেবে একবার দেখুন তো, মিলানে নায়োমি ক্যাম্পবেলের সঙ্গে ফ্লোরিডার দুটো কালো পোচের কৃষ্ণাঙ্গ মেয়ে একসাথে একই মঞ্চে হাঁটছিল। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার নয় কি? তার সহশিল্পীরাই তার পরিসরের একটা গুরুত্বপূর্ণ প্রতিফলন। ড্রেক থেকে শুরু করে নিকি মিনাজ, খালি উচিস এবং প্রয়াত ইলেকট্রনিক মিউজিক এর একজন কিংবদন্তি সোফির প্রযোজনায় শাই গার্ল এর সঙ্গে তার একটা নতুন গান মুক্তি পেয়েছে। এবং এই কারণেই তিনি কাছাকাছি থাকেন নারিয়া লি খাওয়েন বা এর মতো দূরদর্শীদের, যিনি সম্প্রতি পরিচালনা করেছেন এপেক্স টুইন এর একটা মিউজিক ভিডিও, যেখানে জেইসি অংশগ্রহণ করেছেন। এবং তিনি সহজে এই ব্যাপারটার প্রতি জানিয়েছেন যে আমার এই ধরনের মানুষদের সাথে থাকা দরকার, এই ভদ্রমহিলার ক্লান্তি লাগে না। ও একটা ফলে উঠে নির্দেশনা দিচ্ছিল, জেইসি এগিয়ে যাও এগিয়ে যাও। এবং জেইসির কাছে এটা নাকি ভয়ঙ্করভাবে অনুপ্রেরণাদায়ক। এবং যে সম্প্রদায় তাকে আপন করে নিয়েছে তার প্রতি জেইসির নিষ্ঠা এবং সঙ্গীত এবং ফ্যাশনের গণ্ডি ছাড়িয়ে যায়। মায়ামির এই শিল্পী শক্তি সংগ্রহ করেন তার চারপাশের মানুষজনদের কাছ থেকে, বিশেষ করে নারী এবং প্রান্তিক যৌনতার সৃজনশীল মানুষজনদের তিনি আগলে রাখেন। তিনি জানিয়েছেন যে আমার জীবনে অনেক অসাধারণ নারীরা রয়েছেন এবং কিছু সমকামী পুরুষও। আমি নারীদের নারীত্ব দেখতে ভীষণ ভালোবাসি এবং সবাইকে আমরা জানাতে চাই যে আমরা ভীষণ শক্তিশালী এবং আমরা নিজেরাই নিজেদের কাজ করি এবং আমরা নিজেরাই নিজেদের জীবনে এগিয়ে যাই এবং আমরা দেখাতে চাই যে আমরা আমাদের যৌনতার চেয়েও অনেক বেশি কিছু। জেইসি ধারাবাহিকভাবে তার প্ল্যাটফর্ম ব্যবহার করেন রূপান্তরকামী মানুষদের সমর্থন করার জন্য। তিনি সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হন নিয়মিত, তিনি বহু জায়গায় অর্থদান করেন এবং 2025 সালের জুলাইয়ে কাস্টম লোয়ার পরে তিনি এনওয়াইসি প্রাইডের শীর্ষস্থানীয় শিল্পী হয়েছিলেন, যেখানে তিনি তার গানের পংক্তি পার্টি লাইক এ ট্রান্সজেন্ডার ছাপা টি শার্ট বিক্রি করে অর্থ সংগ্রহ করেছেন ট্রান্স জাস্টিস ফান্ডিং প্রজেক্টের জন্য। আর এরপর তিনি কি করতে চান সেই প্রসঙ্গে যদি আমি একটা ছোট কথা বলি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি ব্যাগ কেনা বন্ধ করে একটা বাড়ি কিনতে চান। যদিও ম্যাথিও ব্লেজিয়ার শ্যানেল তার কাছে ভীষণ প্রিয়, তিনি চান দ্বিধা ছাড়াই আরও সঙ্গীত প্রকাশিত হোক। তিনি চান ম্যাগাজিন কোলাবোরেশন এবং মালিকানা এবং নাগাল সম্পন্ন একটা কর্মজীবন। এবং তিনি বলেন যে আমার কর্মজীবনে আমি খানিকটা সন্তুষ্ট, আমি সৃজনশীলভাবে মুক্ত হতে চাই, আমি চাই আরও কোলাব, আরও ফ্যাশন ব্র্যান্ড এবং আমার নিজস্ব জিনিসের একটা মালিকাধীন বাজার তৈরি হোক। এবং তিনি আরও জানান যে তার অভিষেক অ্যালবামটি যে সবাই কবে শুনবে সেই অপেক্ষা করে তার তর সইছে না। এবং তিনি নিরন্তর চেষ্টা করে চলেছেন যে নিজের ক্ষেত্রে যেন তিনি সেরা খেলোয়াড় হয়ে উঠতে পারেন, কিন্তু এক মুহূর্তের জন্য তিনি থেমে গিয়েছেন এই বছরে এবং তিনি হয়তো মনে মনে ভাবছেন যে আই এইট দিস আপ। এবং তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশটা যেটা আমরা পেয়েছি ভক্ত হিসেবে সেটা হচ্ছে গিয়ে যে সঠিক মানুষদের দিয়ে নিজেকে ঘিরে রাখো এবং যদি সঠিক মানুষ খুঁজে না পাও তবে নিজেকে আলাদা করে নাও এবং খুঁজে নাও নিজের পথ, ভিন্ন হও, যাও অন্য পথে। ভিন্নতাই বরাবর ছিল তার যাত্রার অভিমুখ এবং এটাই সেই যুক্তি যা নিয়ে বেঁচে এসেছেন তিনি। এবং জেইসি গেছেন অন্য একটা পথে এবং আমরা সবাই অনুসরণ করেছি তাকে।